হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিট 2025-এর আগে যে খুব অল্প সময় আছে, আর এই অল্প সময়ের মধ্যে তোমরা যে কোয়েশ্চেনগুলো আমাকে করছো আর যে মেন ডাউটগুলো আমি পাচ্ছি, সেই ডাউটগুলোর ভিত্তিতে আমি এর পরে বেশ কটা ভিডিও বানাতে থাকবো। আর সেই সিরিজের আজকে এটা প্রথম ভিডিও। তার কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো মক টেস্ট দেওয়া এবং মক টেস্টে ভালো নাম্বার আসা। ভালো নাম্বার আসার অর্থ আমি এটা কখনোই বলছি না যে প্রত্যেকটা পরীক্ষাতে 630-40 না পেলে নিটের সিলেকশন হবে না। একটা লং টার্ম মক টেস্ট অ্যাটেম্প্ট করে সেটার যে গড় নাম্বার আসবে মোটামুটি ভাবে বলা যায় সেটা কিন্তু নিটের নাম্বারের ধারে কাছের নাম্বার। তার রিজন কি, সারা বছর আমার মক টেস্টে শেষবারে যে নাম্বার টেস্ট ছিল সেটাই আমার নিটের নাম্বার ছিল। মক টেস্টে খুব ভালো নাম্বার এলেই যে নিটে সিলেকশন হয়ে যাবে সেটার যেমন কোনো মানে নেই, আবার মক টেস্টে খুব খারাপ নম্বর আসলেও তার সিলেকশন হবে না তারও কোনো মানে নেই। তার কারণ নিটে ঠিক 2 সপ্তাহ আগে আমার মক টেস্টে নাম্বার এসেছিল 525, আর তারপরে আমি কিন্তু নিটে গিয়ে 100 নম্বর বাড়িয়েছিলাম হলে। আর সেদিন আমি প্রচন্ড কেঁদেছিলাম, আমি প্রায় ধরেই নিয়েছিলাম যে আমার আর সিলেকশন হবে না এবছরেও, কিন্তু শেষ অব্দি হয়েছিল। তার মেন রিজন হচ্ছে আমি হালটা ছাড়িনি আর বিশ্বাসটা ধরে রেখেছিলাম যে এবছর আমাকে পারতে হবে, যেভাবেই হোক যত নাম্বারই আসুক এই অল্প যে সময় আছে তাতে বেশি করে রিভিশন দিতে হবে, দিয়ে নাম্বারটা বাড়তে হবে। রিভিশন আর মক টেস্ট এই দুটো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য মেন। এই ভিডিওটায় আমি অন্য কোনো টপিকে যাচ্ছি না, শুধুমাত্র মক টেস্ট নিয়ে কথা বলবো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা 80-90% সিলেবাস কভার করে নিয়েছো, সেটা তোমরাই সবচেয়ে ভালো বুঝতে পারবে। তারা ফুল মক টেস্ট দেওয়া শুরু করে দিতে পারো। হয়তো অনেকে আছো যাদের নাম্বার এভারেজ ঠিকঠাক এসছে, সারা বছর ধরে নিতে পারো 550 নম্বর এসছে মানে সেটা ঠিকঠাক এসছে, এবং একটা হিউজ নাম্বার এখনো জাম্প হওয়ার চান্স আছে। সেটা কতটা ভালো করতে পারবে সেটা কিন্তু তোমাদের উপর এখন থেকে নির্ভর করছে যে তোমরা কিভাবে এই সময়টাকে ইউটিলাইজ করছো। হয়তো অনেকে থাকবে যে 650 পাচ্ছিলে, তার থেকেও একটা 550 540 যে পাচ্ছিলে সে এগিয়ে যেতে পারো। পরীক্ষার হলে গিয়ে না বসা পর্যন্ত, পরীক্ষা না হওয়া পর্যন্ত কি হবে কেউ বলতে পারে না। তো তোমাদের যাদের 80-90% সিলেবাস কমপ্লিট হয়েছে, এরকম হতে পারে যে পুরোনো যেগুলো প্রথম পড়েছিল অনেকটা ভুলে গেছো, মাঝামাঝি গুলো ঠিকঠাক আছে, এখন যেটা পড়ছো কিছুটা বাকিও রয়েছে। তো একসঙ্গে সবটা সিলেবাস শেষ করে তো একটা করে মক টেস্ট দেবে, এটা তো সম্ভব না। হয়তো তোমরা পার্ট টেস্টের থেকে যখন প্রথম ফুল মক টেস্টে বসলে নাম্বার অনেকটা কমে যেতে পারে, আমারও কমে গেছিল। সেটার জন্য ভেঙে পড়বে না, আমি ওই সময় অনেকটা ভেঙে পড়েছিলাম, আমি ভাবছিলাম আমার আর সিলেকশন হবে না। বাট এটা একদমই না, সব আবার যখন রিভিশন দেবে সব আস্তে আস্তে মনে পড়ে যাবে। প্রতিটা মক টেস্টে তোমার টার্গেট থাকবে 20 নম্বর করে বাড়ানো। প্রথম মক টেস্ট ফুল যখন সিলেবাস দিচ্ছ সেটাই 400 আসুক প্রবলেম নেই, পরের পরীক্ষাতে চেষ্টা করবে একটু নিচের দিকে যদি নাম্বার আসে আমি 430-440 পাবো। এক সপ্তাহ রিভিশন দিলে আর একটা মক টেস্ট দিলে, তারপরে মক টেস্টে আমি 480, তারপরে মক টেস্টে, এইভাবে তুমি দেখবে যত রিভিশনটা ভালো হতে থাকবে নাম্বার অটোমেটিক বাড়তে থাকবে, এটাতে কোনো প্রবলেম হবে না। আর নতুন যে সিলেবাসটা বাকি আছে সেটা একটু একটু করে কভার করে নাও। ফেব্রুয়ারি মার্চের মিডের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো, অনেকটা সময় আছে, খুব ভালো হবে। আর তোমাদের মধ্যে অনেকেই থাকবে যারা খুব ভালো নিটে স্কোর করবে, তো কখনো আন্ডার কনফিডেন্ট হয়ে যাবে না। এই সময় এসে হাল ছেড়ে দিতে ইচ্ছা করলেও হাল ছেড়ে দেবে না, যেভাবেই হোক করতে হবে, যেভাবেই হোক এবছর সিলেকশন নিতে হবে। তোমরা ভালো করে পড়াশোনা করছো, চেষ্টাটা একদম থামিয়ে দেবে না। আর মক টেস্ট দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু মক টেস্ট অ্যানালাইসিস করা। মক টেস্ট সংখ্যায় কম দিতে পারো, 2.5 মাস সময় আছে, তাতে 10 থেকে 12টা মক টেস্ট দাও, তাতে প্রবলেম নেই। 2.5 মাস সময় আছে মানে আমাকে 40টা মক টেস্ট দিতে হবে, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি 2.5 মাসে যদি 10 থেকে 12টা মক টেস্ট দিই সেটার আমি প্রচন্ড ভালোভাবে অ্যানালাইসিস করব। আর পুরো সিলেবাসটা কমপক্ষে হলেও 2 থেকে 3 বার রিভিশন দিয়ে তবে আমি হলে ঢুকবো। তাহলে কিন্তু যে নাম্বার জাম্পের ব্যাপারটা আমি বলছি সেটা বেশি ভালো হবে। আমি নিজে সেটা করেছি, তার জন্য কনফিডেন্সের সাথে বলছি। যাদের প্রিপারেশন মনে হচ্ছে একটু কম আছে, যারা মক টেস্ট দিতে ভয় পেতে এতদিন, হয়তো মক টেস্ট দিয়ে ভালো নাম্বার আসছে না, সেটা যে কোনো কারণে হতে পারে। হয়তো অনেকটা সিলেবাস বাকি আছে তাই মক টেস্টে নাম্বার আসছে না, তোমরা আগে পার্ট সিলেবাস টেস্ট দাও। আর এই সময়তে বিভিন্ন ইনস্টিটিউশনে হয়তো তোমরা যে ব্যাচে পড়তে সেই ব্যাচের সাথে, অথবা বিভিন্ন জায়গায়, যেরকম আমি এক্সাম্পল দিতে পারি, যখন আমরা ফিজিক্স ওয়ালাতে পড়তাম তখন এই শেষে একটা ফাইনাল টেস্ট সিরিজ লঞ্চ হয়েছিল। তো সেই রকম যদি কিছু হয় যেখানে প্রথমে কিছু পার্ট টেস্ট থাকে তারপরে ফুল সিলেবাস টেস্ট থাকে, সেটা প্রচন্ড ভালো একটা রিভিশনের মেথড। যদি তোমরা সেটা জয়েন করতে চাও করতে পারো। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, হয়তো অনলাইনে যে টেস্টটা নেওয়া হচ্ছে, যে প্রবলেমটা আমি ফেস করতাম, অনেকেই আছে যাদের সিলেবাসের অনেকটা পোর্শন হয়তো এখনো বাকি আছে, তাদেরও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমার নিজেরই অনেকটা বাকি ছিল, কারণ আমি আগের ভিডিওতেই বলেছি আমি 3.5 থেকে 4 মাস
প্রচন্ড ভালোভাবে পড়ার সুযোগ পেয়েছিলাম। এটা তো হয় না যে আমি 1 মাসে পড়ে ফেলেছিলাম, 3 মাস রিভিশন দিয়েছিলাম, বেশি সময়টা পড়েছিলাম, তারপরে আমি রিভিশন দিয়েছিলাম। কিন্তু আমি যখন প্রত্যেকটা পার্ট মক টেস্ট দিতাম, সেটা আমি ফাইনাল নিট মনে করে প্রচন্ড ভালোভাবে পড়ে এমসিকিউ সলভ করে তারপরে মক টেস্টে বসতাম বলে আমার মক টেস্টের নাম্বারটা ভালো আসতো। এবার এখন এই মুহূর্তে যে টেস্ট সিরিজ গুলো হয়তো লঞ্চ হচ্ছে, যাদের সিলেবাস হয়ে গেছে তাদের জন্য তো একদম ঠিক আছে, তোমরা সেই শিডিউলেই পরীক্ষা দেবে। বাট অনেকে আছে যাদের হয়তো এখনো সেইভাবে সিলেবাসটা শেষ হয়নি, হয়তো প্রথম 2-3টে পরীক্ষা ঠিকঠাক যাবে, তারপর থেকে নাম্বারটা কমতে শুরু করবে। যেই আমি আগেও বলেছি, আসল চ্যাপ্টার গুলো যেই আসা শুরু হবে নাম্বার কমতে শুরু করবে, সেইটা যেন না হয়। অনেক সময় এই শিডিউলে এমন থাকে যে অনেকগুলো বড় বড় কঠিন চ্যাপ্টার একসঙ্গে দিয়ে দেওয়া হয়, সেটা হয়তো তোমাদের ঠিকভাবে পড়া হয়নি। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, একসঙ্গে হয়তো ফিজিক্যাল কেমিস্ট্রি 4-5 দিনের গ্যাপে, অথবা এই শেষের দিকে তো 3-4 দিনের গ্যাপে থাকবে, যে ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স এর মতো বড় বড় চ্যাপ্টার গুলো একটা পরীক্ষার মধ্যে এলো। হয়তো তোমরা আগে সেই চ্যাপ্টারটা পড়োনি, বাকি আছে পড়বে ভেবেছিলে, তোমরা পড়ে কমপ্লিটই করতে পারলে না। এখন যদি তুমি গিয়ে টেস্টটা দাও, তাহলে তো অবশ্যই টেস্টে ভালো নাম্বার আসবে না, ওদিকে তোমার পড়াটাও ভালো করে হলো না, টেস্টটাও দেওয়াটা মোটামুটি মাটি হয়ে গেলই বলা যায়। এটা পার্টিকুলারলি তাদের জন্য যাদের সিলেবাস কিছুটা বাকি রয়েছে, বেশ কিছুটা বাকি রয়েছে, এবং তারা টেস্টের শিডিউলের সাথে কপ আপ করতে পারছো না, তাদের জন্য। অফলাইন টেস্ট দিলে আলাদা ব্যাপার, সেটা তোমরা দিতে বাধ্য, বাট অনলাইন যদি দিয়ে থাকো, হয়তো লাইভ টেস্টটা তোমরা অ্যাটেম্প্ট করতে পারলে না। কিন্তু আমার মনে হয় প্রিপারেশন হাফ করে ছেড়ে দিয়ে একটা পরীক্ষায় বসে গেলাম, আবার পরের পরীক্ষাটার জন্য পড়া শুরু করে দিলাম, আগের চ্যাপ্টার গুলো ঠিক করে হলো না, তার থেকে ভালো পুরো সিলেবাসটাকে হয়তো তোমার ইনস্টিটিউশন 5 থেকে 6টা পার্ট টেস্টে ভাগ করবে। সেই টেস্টটা তুমি তোমার নিজের শিডিউল অনুযায়ী সাজিয়ে নাও। হয়তো প্রথম পরীক্ষাটার জন্য রিভিশন দিতে তোমার 2 দিন টাইম লাগলো, তুমি সেটা সেই সময় দিয়ে দিলে। হয়তো পরের পরীক্ষাটা কোনোটা একটাতে তোমার হয়তো সিলেবাস অনেকটা বাকি, সেটা তোমার 7 দিন লাগলো, সেটা তুমি 7 দিন নিয়ে ভালো করে পড়ে তারপর পরীক্ষা দাও। যেহেতু আমি অনলাইনে পরীক্ষা দিতাম, এটা আমি করতাম, আমি অনলাইনে পেপারটা খুলে রেখে পরীক্ষা দিতাম, কিন্তু আমি সবসময় ওএমআর শিট সলভ করতে করতে যেতাম। এমন একটা পরীক্ষা তো হয়নি যেটা আমি ওএমআর ভরে কমপ্লিট করিনি, সেটা আমি দিয়েছি প্র্যাকটিসের জন্য। কিন্তু টেস্টের শিডিউলটা আমি নিজের মতন করে ফলো করতাম, একটা পার্টিকুলার শিডিউল, আমি নিজের ডেট অনুযায়ী পরীক্ষা দিতাম, কারণ আমার পক্ষে বড় বড় চ্যাপ্টার গুলো ওই ঠিক 5 দিনের ব্যবধানেই করা সম্ভব ছিল না। তবে বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ ডিফারেন্ট, হয়তো এই মেথডটাকে অনেকে খারাপ মেথডও বলতে পারে, তার কারণ আমার সাথে যারা ফলো করতো তাদের কিন্তু এই মেথডটা ফলো করতে গিয়ে প্রবলেম হয়ে গেছে। কারণ এই মেথডটা ফলো করতে গেলে তোমাকে ডেডিকেশনের সাথে করতে হবে। টেস্ট একদিন হয়ে গেল আর তার সাথে তুমিও ব্যাপারটা ভুলে গেলে, দিয়ে নিজের মতো অন্য ট্র্যাকে চলে গেলে, সেটা করলে কিন্তু হবে না। আমি পরীক্ষার শিডিউল যেদিন থাকতো সেদিন দিতাম না, কিন্তু আমি পরীক্ষাটা কিন্তু দিতাম। এমন কোনো পরীক্ষা হয়নি যেটা আমি মিস করেছি। আমি হাফ হাফ করে পরীক্ষা দেওয়াতে বিশ্বাসী ছিলাম না। আমি 2 দিন দেরি করে পরীক্ষা দিয়েছি, হয়তো আমার সিলেবাস একটু দেরিতে শেষ হয়েছে আর সবার থেকে, কিন্তু আমি সিলেবাসটা নিখুঁত ভাবে শেষ করেছিলাম শেষ দিন পর্যন্ত। এমন কোনো চ্যাপ্টার হয়নি যেটা আমি যে স্টেপ গুলো বলেছি ফলো করলে মক টেস্টে নাম্বার আসবে, আগের সব ভিডিওতে বলা আছে অনেকবার করে, সেই স্টেপ গুলো প্রত্যেকটা ফলো না করে আমি পরীক্ষা দিয়েছি, এরকম কিন্তু কোনোদিনও হয়নি। তো তোমাকে নিজের কাছে নিজেকে সৎ থাকতে হবে, পরীক্ষা কিন্তু স্কিপ করা যাবে না। আমি বলছি কম সংখ্যক পরীক্ষা দিতে, মানে এটা না যে আমি একটা পরীক্ষা দিলাম, 3টে পরীক্ষা দিলাম না, আবার একটা পরীক্ষা দিলাম না। তোমায় পুরো সিলেবাস যদি 6টা ভাগে ভাগ করো, 6টা পার্ট টেস্ট দিতে হবে, প্রচন্ড ভালোভাবে পড়ে দিতে হবে, তারপরে কম সংখ্যক দাও বাট ফুল মক টেস্ট দিতে হবে। মক টেস্ট ছাড়া কিন্তু কোনো গতি নেই, এবং প্রত্যেকটা মক টেস্টে যেন আমার ভালো নাম্বার আসে এরকম প্রিপারেশন নিয়ে আমি মক টেস্ট দেবো। 2.5 মাস মতো সময় আছে, তো 1.5 মাসে তোমরা পার্ট মক টেস্ট শেষ করে দাও, 1 মাসে তোমরা রিভিশন দাও, যথেষ্ট ভালো একটা সময়। ডেডিকেশনের সাথে পড়লে, নিজের কাছে নিজের সৎ থেকে যদি কেউ পড়ে, এই সময়টাতে অনেক কিছু করা যায়। এই সময়তে দাঁড়িয়ে একটা এক্সাম্পল দিই, তোমরা যখন মেডিকেল কলেজে চলে আসবে তখন দেখবে যে তোমাদের কলেজের 90% দাদা দিদিরা শেষ সময়টাতে 2 থেকে 3 মাস যখন বাকি থাকে, তখন কিন্তু নিটের থেকে অনেক বেশি বড় একটা সিলেবাস তারা নামিয়ে দিতে পারে। তো 2 থেকে 3 মাস অনেকটা সময়। এই ভিডিওটা তো ড্রপারদের জন্য, তো তোমরা বাড়িতে আছো, তোমরা সারাদিন পড়ার সময় পাচ্ছ, অনেকে অনেক কিছু করে, অনেকে হয়তো দেখবে পার্সিয়াল ড্রপ দিয়ে ভালো করে করছে, অনেকে দেখবে এইচএস এর সাথে প্রচন্ড ভালো করছে, তো সেই জায়গায় তোমরা তো অনেকটা বেনিফিট পাচ্ছ ঘরে থেকে। আর এখন এত সোর্স রয়েছে, এত কিছু রয়েছে, সমস্ত মক টেস্টের পেপার ফ্রিতে পাওয়া যায়, তুমি যে টেস্ট সিরিজ নিয়েছো সেটা ছাড়াও তুমি অনেক কিছু ফ্রিতে পাবে। তো সেগুলো থেকে প্র্যাকটিস করো। একদিন সন্ধ্যায় দরকার হলে একটু টাইম আউট ওয়েতে একটা বায়োলজির পেপার সলভ করলে, একটা ফিজিক্সের পেপার সলভ করলে, সব তো ফ্রি পাওয়া যায়, সেখান থেকে করো। যাদের সিলেবাস শেষ হয়নি তাদেরও বারবার বলছি, মক টেস্ট দেওয়ার পরে মক টেস্ট অ্যানালাইসিস কিন্তু করতে হবে। আর এত কিছু বললাম যখন, আরেকবার রিপিট করেই দিই, মক টেস্ট দেওয়ার আগে কি করবে, যে কোনো চ্যাপ্টারের থিওরি প্রচন্ড ভালোভাবে অনেকবার নোটটা পড়া, তারপরে মিনিমাম 100টা করে এমসিকিউ প্র্যাকটিস করা। যাদের কিছু হয়নি বলে মনে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির পিওয়াই কিউ একদম ঝরঝরে করতে করতে মুখস্থর মতো করে ফেলা,
তারপরে মক টেস্ট দেওয়া, তবে মক টেস্টে কিন্তু নাম্বার আসবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা অ্যানালাইসিস করে করে তোমরা বোঝার চেষ্টা করবে যে এই প্যাটার্নটা আছে। করতে গিয়ে নিজেরা যখন অ্যানালাইসিস করতে পারবে যে ঠিক এই জায়গা থেকেই কোশ্চেন গুলো আসছে, তখন কিন্তু তোমাদেরও করতে মজা লাগবে এবং তোমরা দেখবে তোমরা নিজেরা অনেকটা বুঝতে পারছো যে ঠিক এইটাই কোশ্চেন আসবে, এইটা আসবে না, এটাও তোমরা বুঝতে পারবে। তো সেটা নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করা, জিনিসটা টাইমটাকে পড়াটার মধ্যে ইনভেস্ট করা এই সময়তে দাঁড়িয়ে, এটা খুব জরুরি। মক টেস্ট দাও, আর মক টেস্টে কেমন নাম্বার আসছে আমাকে জানিও, তোমাদের ইমপ্রুভমেন্ট হলেও আমাকে জানিও, কোনো পার্সোনাল ডাউট হলে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করো। আর এছাড়াও যা ডাউট হবে তোমাদের জন্য ইউটিউবের কমেন্ট বক্স খোলা রয়েছে, আমি সব অ্যান্সার করার চেষ্টা করি। তো তোমরা আমাকে যখন খুশি জিজ্ঞেস করতে পারো। এই ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।